এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, আমরা রসায়নে যদি মাত্র 30টি টপিক অর্থাৎ যদি বলি 15টা সৃজনশীল প্রশ্ন পড়ি, তাহলে রসায়নে তুমি খুব নিঃসন্দেহে 40-এর মধ্যে 40 খুব অনায়াসে অর্জন করতে পারবা। যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা। টোটাল তোমাদের যে প্রশ্ন 60টা থাকবে, 60টা থেকে 4টা উত্তর করবা। তুমি 60টা প্রশ্নের কমন পাবা যদি এই 30টি টপিক অর্থাৎ 30টা টপিক যেহেতু গঘ ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 15টা সৃজনশীল বলতে পারি। অর্থাৎ একটা শিক্ষার্থী যদি 15টা সৃজনশীল পড়ে নেয়, তার রসায়নে কিছুই দরকার না। রসায়নে, পদার্থবিজ্ঞানে এগুলো কমন দেওয়া খুবই একটা ইজি বিষয় যে এখান থেকে তুমি কমন পাবাই। এখানে নিঃসন্দেহে এই জায়গা থেকে টপিক হাতে ধরে বলে দেওয়া যাবে যে এইটা শিওর আসবে, এটা বলে দেওয়া যাবে তোমাকে। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে আমরা আজকে বিশেষ করে কোন 15টি সৃজনশীল প্রশ্ন পড়লে আমরা এখান থেকে মিনিমাম 40-40 অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, তোমাদের রসায়নে যে অধ্যায়গুলো রয়েছে সিলেবাসে, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সবচেয়ে বেশি প্রশ্ন আসবে অধ্যায় 11 খনিজ সম্পদ। এখান থেকে 2 থেকে 3 সেট, আমার জানা সত্ত্বেও এখান থেকে 2 থেকে 3 সেট প্রশ্ন এখানে আসবে। ঠিক আছে, সর্বনিম্ন 2 থেকে 3 সেট প্রশ্ন আসবে। তার পরবর্তীতে তুমি যদি বলো যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সেক্ষেত্রে রাসায়নিক ধারণা থেকে 2 সেট প্রশ্ন আসবে। ঠিক আছে, এখান থেকে 2 সেট প্রশ্ন আসবে। তারপরে তোমার রাসায়নিক পর্যায় সারণী থেকে 1 সেট প্রশ্ন আসবে। ঠিক আছে, তো আরেকটা তুমি নিতে পারো, আরেকটা হিসেবে তুমি নিতে পারো রাসায়নিক বিক্রিয়া অধ্যায় 7, তো এটাকে নিতে পারো। এখন তুমি যদি তোমার পক্ষে যদি সম্ভব হয় 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় যদি পড়ো, 40-এর মধ্যে তোমাকে কেউ আটকাতে পারবে না। দ্যাটস নট পসিবল। ঠিক আছে, তো তোমাকে ভালো কিছু করার জন্য এই 4টা অধ্যায়। এখন এই অধ্যায়টা মোটামুটি অনেকের কাছে টাফ, এই অধ্যায়টা অনেকে স্কিপ করে। ঠিক আছে, খনিজ সম্পদ। এখন যদি এই অধ্যায়টা তুমি বাই চান্স স্কিপ করো, সেক্ষেত্রে তোমার কিন্তু 2 থেকে 3টা সৃজনশীল কমে যাচ্ছে। তারপরে তুমি যদি ওটা স্কিপ করো, তারপরে তোমাকে 4, 5, 6, 7 যদি তুমি এই 4টা অধ্যায় পড়ে নাও, এই তুমি এটাকে বাদ দিয়ে যদি এটাকে অ্যাড করে নাও, তাহলে তুমি এখান থেকে 40 মার্কের অ্যান্সার খুব অনায়াসে করতে পারবা। এখন প্রশ্ন হলো, ভাইয়া এই অধ্যায়গুলোর মধ্যে আমরা কি পড়বো, আমাদের কি পড়া দরকার? তোমরা যারা আমাকে চেনো, তোমরা খুব সহজে জানো যে ভাইয়া যেই কথাগুলো তোমাদের বলি, ঠিক আছে, এগুলো থেকে তোমরা 100% কমন পাবা ইনশাল্লাহ। আমরা আমাদের প্রথম পরীক্ষা থেকে এখন পর্যন্ত যতগুলো দিয়েছি সবগুলো ইনশাল্লাহ হুবহু কমন দিয়েছি ইনশাল্লাহ তোমাদের। তো দেখো, আমরা যদি আসি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা অধ্যায় 3, সেটা হলো পদার্থের গঠন। এখান থেকে তোমাকে টোটাল টপিক পড়তে হবে 2টা, 4টা, 6টা টপিক পড়তে হবে। 6টা টপিকে টোটাল সৃজনশীল প্রশ্ন হলো 3টা। 6টা টপিক নেওয়া হয়েছে 3টা সৃজনশীল থেকে। এখন কথা হলো, ভাইয়া তাহলে সৃজনশীলটা দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়। 15টা সৃজনশীল দিয়ে দেন, হয়ে গেল। এখন দেখো, 15টা সৃজনশীল দিলে তুমি নাও বুঝতে পারো, বাট তুমি তোমার মন মতো যে কোনো সৃজনশীল পড়তে পারো যদি এই টপিকটা তুমি জানতো। যেমন হলো 1 নম্বর প্রশ্ন হলো, কোন মডেল অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে তোমার কি বোরের পরমাণু মডেল হলো অধিক গ্রহণযোগ্য, সেটা কেন সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এখন এই ধরনের বোর্ড অনেক আছে, অভাব নাই। 25 সালে আছে, 24-এ আছে, 23 আছে, তুমি যে কোনো একটা পড়ো, অথবা তুমি মেন বই থেকে পড়ো, সমস্যা নেই। টপিকটা বোঝো, প্রশ্নটা বোঝো যে প্রশ্নটা আসতেছে কি। ঠিক আছে, জাস্ট এটা তোমাকে বুঝতে হবে যে কোন মডেল অধিক গ্রহণযোগ্য, এটা তোমাকে পড়তে হবে। 2 নাম্বার, কয়েকটা মৌল দিছি আমি এখানে, 3টা মৌল দেখছি, কারণ এই মৌলটা বারবার চেঞ্জ হয়, যে কোনো মৌলের নাম আসতে পারে। তো তার মধ্যে আমি সবচেয়ে বেশি দেখছি হলো তোমার এই যে এটাকে আমি কপারকে এবং ক্রোমিয়ামকে সবচেয়ে বেশি দেখা গেছে। তাহলে পটাশিয়াম, কপার এবং ক্রোমিয়াম এর ইলেকট্রনিক বিন্যাসের সাধারণ নিয়ম মানে না কেন? এরা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না কেন, অথবা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? ঘ নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পড়তে হবে তোমাদেরকে। তারপরে পারমাণবিক ভর নির্ণয় করো। 2 ভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যায়। এক হলো আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকে, বলা হয় পারমাণবিক ভর নির্ণয় করো। তখন পারমাণবিক ভরের যে সূত্রটা তোমার পিএম, তোমরা যেটা পড়ো পিএম প্লাস কিউএন ডিভাইডেড তোমার কত 100, তো তুমি এই সূত্রটা ইউজ করে তুমি পারমাণবিক ভর নির্ণয় করতে পারো। এছাড়াও পারমাণবিক ভরের আরও বেশ কিছু সূত্র আছে, যেমন হলো প্রোটন ভর প্লাস নিউটন ভর ইকুয়াল তোমার ভর সংখ্যা, তো ওইটা দিয়েও করা যায়। তোমার এভাবে অঙ্কগুলো কি থাকে, পারমাণবিক ভর সংক্রান্ত একটা অঙ্ক থাকে। তারপর হলো অরবিটালের ক্রম বিশ্লেষণ করো। কেমন, ধরো এখানে কয়েকটা দিয়ে দিল যে 4p, 4f এবং 5p বা d, যে কোনো একটা। এখন বললো যে এই যে অরবিটালগুলো আছে, এগুলোর মধ্যে তুমি কি করো, এগুলোর মধ্যে ক্রম বিশ্লেষণ করো। ঠিক আছে, তারপরে তোমার কি কণিক ভরবেগ নির্ণয় করো। এটা গ নম্বরে আসার চান্স 100%, কোনো না কোনো বোর্ডে এটা আসবেই গ নম্বরে। কণিক ভরবেগের সূত্র কি? কণিক ভরবেগের সূত্র হলো mvr সমান কি nh ডিভাইডেড 2π। এখন এই জায়গাটা তুমি ইউজ করে যে সূত্র কত, 1 লাইনের অঙ্ক, 3 লাইনের অঙ্ক। ঠিক আছে, জাস্ট ইজিলি তোমার কণিক ভরবেগ বাই করতে হবে। এখন কথা হলো, ভাই বোর্ড পাবো কই? তুমি ঢাকা বোর্ড 25-এ দেখো আছে, ঢাকা বোর্ড 24-এ আছে, প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্ন আছে, কোনো মিস নাই। তো এইসব প্রশ্ন থাকেই। আচ্ছা, তারপরে
কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। এখন অনেকের কাছে এই জিনিসটা নতুন হতে পারে, ভাই কোয়ান্টাম সংখ্যা আবার কি? এরকম দেখো 4-5টা বোর্ডে এই প্রশ্নটা আসছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, যে একটা জিনিস থেকে 4টা কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকে, ওই 4টা জিনিস বাই করতে হয়। তো এই কয়টা প্রশ্ন পড়লে 3 নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন তুমি শিওর পাবা। এখানে টোটাল 3টা সৃজনশীল ছিল। তার পরবর্তী অধ্যায় হলো পর্যায় সারণী। এখান থেকে একটা প্রশ্ন তো শিওর আসবে। পর্যায় সারণীতে তোমরা সবচেয়ে বেশি প্যারা যেটা খাবা সেটা হলো পর্যায় সারণীর যে মেন সারণী সেটা নিয়ে। কারণ আমি যদি ভুল না বলি, তোমাদের প্রথম যে 30টা এইটাই হয়তো বা ভালো করে সকল শিক্ষার্থীর মুখস্থ নাই। ঠিক আছে, আমি যদি বলি যে ভাই আয়রনের ভর সংখ্যা কত, অনেক শিক্ষার্থী বলতে পারবো, অনেকে বলতে পারবো না। কমেন্ট সেকশনে বলো, মানে সাথে সাথে বলো যদি সম্ভব হয় তোমার পক্ষে। দেখো অনেক শিক্ষার্থী আছে যারা এই পর্যায় সারণীর সঠিক অবস্থান জানে না, এটা নিয়ে তারা 2-3টা সৃজনশীল প্রশ্নে প্যারা খাবে। আর যদি তুমি 11 নম্বর অধ্যায়কে বাদ দাও আর এইটার পর্যায় সারণীকে মানে ভালো করে না পারো, তাহলে তুমি কেমিস্ট্রি উত্তরই করতে পারবে না ভালোভাবে। 2-1টা প্রশ্ন ছাড়াও তুমি করতে পারবে না, 4টা তোমার পক্ষে সম্ভবই না। হয় পর্যায় সারণী ভালো করে বুঝতে হবে, অথবা খনিজ সম্পদ মানে 11 নম্বর অধ্যায় ভালো করে বুঝতে হবে। দুইটা তোমাকে ভালো করে পারতে হবে, দেন তুমি পারবা। তো এবার আসি যে অধ্যায় 4 থেকে তুমি কি পড়বা। এখান থেকে তুমি পড়বা পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয় করো। মৌলের অবস্থান ওই গ্রুপ নির্ণয় করতে হয় এবং হলো তোমার কি নির্ণয় করতে হয়, পর্যায় নির্ণয় করতে হয়। গ্রুপ অ্যান্ড পর্যায় অভাব নেই বোর্ডে, যখন একটা করে নাও, একটা শিখে নাও যে কীভাবে অবস্থানটা নির্ণয় করতে হয়, এটা শিখে নাও তুমি। তারপরে পারমাণবিক আকার এবং ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। একটা হচ্ছে কি, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে আকার কি হয়, বৃদ্ধি পায়। তো এই জিনিসটা এইটার উল্টা, এইটারই আবার এইটার বিপরীত। ঠিক আছে, এই প্রশ্নটা এই 2-3টার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসে। পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ, অথবা তারা বলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো। এই 2টা থেকে ঘ নম্বর প্রশ্ন শিওর ধরো একটা, এটা ঘ নাম্বার, এটা গ নাম্বার। ঠিক আছে, আর এই 2টা হলো খ নাম্বারে ধরা হয়েছে। তার মানে এখানে একটা সৃজনশীল ধরছি আমরা, এখানে একটা সৃজনশীল ধরছি যে এখানে একটা থাকবে গ নাম্বার হলো পর্যায় অবস্থান নির্ণয় করা, আর ঘয়ে হয় পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ থাকবে। এটা যেমন ছিল আকার হিসাবে হলো বাম থেকে ডানে গেলে কি হয়, হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। আর এই নিচেরগুলা ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মক, আয়নীকরণ, এগুলো আবার উল্টা, যে বাম থেকে ডানে গেলেই বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলেই হ্রাস পায়। এছাড়াও খ নাম্বার হিসেবে তোমাকে পড়তে হবে এই 2টা প্রশ্ন। খুব যে বেশি ইম্পর্টেন্ট তা না, বাট ইম্পর্টেন্টের কাতারে এই 2টাও আছে। হাইড্রোজেনের অবস্থান এবং হলো ফ্লোরিনের অবস্থান ব্যাখ্যা করো, খ নাম্বার প্রশ্ন এটা আসে। আর এটা হলো সৃজনশীল, একটা সৃজনশীল দিলাম, এখান থেকে তুমি একটাই কমন পাবা, নিঃসন্দেহে থাকো। ওকে, দেন আমরা পরের টপিকে আসি। আর পরবর্তী অধ্যায় হলো 5 নম্বর অধ্যায়, যার অধ্যায়ের নাম হলো রাসায়নিক বন্ধন। আচ্ছা, এই অধ্যায় থেকে তোমাকে কি পড়তে হবে। নাম্বার 1, অষ্টক ও 2 এর নিয়ম মানে কিনা। তো এখানে তোমাকে চিত্র আঁকতে হবে, অবশ্যই রুল নিয়ে যাবা, আগামীকাল রুল নিয়ে যাবা, ক্যালকুলেটর নিয়ে যাবা, এগুলো তো মাস্ট বি। কারণ অধ্যায় এখান থেকে যখন উত্তর করবা তখন তোমাকে চিত্র আঁকতে হবে, তখন রুলের প্রয়োজন। তারপর তোমার মোলের অধ্যায়, মোলার রাসায়নিক অধ্যায়, যে অধ্যায়টা ওখান থেকে কিন্তু তোমার লিমিটিং বিক্রিয়ক বা যে অঙ্কগুলো আছে ওগুলো কিন্তু করতে হবে, ঘনমাত্রা নির্ণয়ের অঙ্কগুলো। তো সেক্ষেত্রে কিন্তু তোমারগুলো লাগবে, তো নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবা। তো অষ্টক নিয়ম কি থাকে, একটা তোমার অরবিটাল আঁকা হয়, ঠিক আছে, যদি লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা অষ্টক নিয়ম মানছে, আর 8টা না থেকে যদি 10টা বা তার কম বেশি থাকে সেক্ষেত্রে ওটা 2 এর নিয়ম মানে, এটা তোমাকে পারতে হবে। তারপরে কি, আয়নীকরণ বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। প্রশ্ন থাকে কোন ধরনের বন্ধন গঠন ব্যাখ্যা করো, কোন ধরনের উদ্দীপকের এই ধরো RY3 এটা কোন ধরনের বন্ধন ব্যাখ্যা করো। তো বেশ কিছু প্রশ্ন তারা করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে করে, সোডিয়াম ক্লোরাইড দিয়ে, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো সবই হলো আয়নিক বন্ধন। আবার সেম প্রশ্ন করে যে কোন বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে সেক্ষেত্রে সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রশ্ন দেয়। এখানে এই কটা আমি জাস্ট 2টা সবচেয়ে ইম্পর্টেন্ট দিছি, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড, এই 2টা একটু বেশি আসে তুলনামূলকভাবে। তার পরবর্তী ঘ নাম্বার প্রশ্ন, এটা এইগুলো দিলাম যেগুলো, এগুলো হলো গ নাম্বার প্রশ্নেতে। আর এটা ঘ নাম্বার, কে পানিতে দ্রবণীয়। তোমাকে এরকম একটা ধরো ক্যালসিয়াম 2+, দেন এরকম রাউন্ড, তো এখানে যেহেতু প্লাস আছে তার মানে এখানে আসবে মাইনাস, তো দেখা যাচ্ছে অক্সিজেন, দেন এইভাবে অক্সিজেন, দেন এটা হাইড্রোজেন। তো এই যে এইভাবে যে চিত্রটা তোমার আঁকা লাগে, ঠিক আছে, আশা করি এগুলো পারো, যেহেতু পরীক্ষার আগের দিন, এখন তোমাদের এগুলো অটোমেটিকলি পারার কথা। কারণ এখন যদি এগুলো না পারো আর এগুলো যদি ক্লাস শিখতে যাও, তাহলে আমার মনে হয় না যে এগুলো তোমাদের আজকে একদিনের মধ্যেই মাথায় সব ঢুকে যাবে। অবশ্যই পারতে হবে, রিভিশন জাস্ট। ওকে, তারপর হলো কে বিদ্যুৎ পরিবাহিতা বিশ্লেষণ করো, কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং কেন। অবশ্যই আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তার কারণ হলো এটা আয়ন অবস্থায়, তো এটা ব্যাখ্যা করতে পারতে হবে। টোটাল এই কয়টা টপিক পড়লে তুমি এদের থেকে যে কোনো প্রশ্ন যা করুক না প্রশ্ন, এর বাইরে প্রশ্ন করা সম্ভবই না, কোনোভাবে পসিবলই না। তো কমন না আসার কোনো চান্সই নেই, ঠিক আছে, খালি প্রশ্ন বোঝার ব্যাপার তোমার। ওকে, এর পরবর্তী অধ্যায় হলো অধ্যায় 6, মৌলের ধারণা। এখান থেকে ম্যাথ থাকবে, এটা তো সবাই জানো যে ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথগুলো, তারপর হলো শতকরা সংযুক্তি নির্ণয়ের ম্যাথগুলো,
স্থূল সংকেত অথবা আণবিক সংকেত বের করো, এটা ইম্পর্টেন্ট টপিক, এটা খুবই থাকে। তারপর হলো কোনটি লিমিটিং, এটা ঘ নাম্বার প্রশ্নে, বা কোনটি আগে শেষ হয়ে যাবে, অথবা লিটমাস পেপারের রং কেমন হবে। প্রশ্ন তিনটা সেমই, কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটি আগে নিঃশেষ হবে, অথবা লিটমাস পেপারের রং কেমন হবে, তিনটা সেম প্রশ্ন। তো এটা ঘ নাম্বারে থাকবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। আমি এটাকে বলবো যে এটা থাকবেই ঘ নাম্বারে, এটা ঘ নাম্বারে, মানে স্টারের উপরে যদি স্টার দেওয়া যায়। কেউ যদি বলে ভাই আমাকে স্টার দেন, স্টার হলে এত লক্ষ লক্ষ স্টার এখানে, ঠিক আছে, এই দুইটা টপিকের উপরে লক্ষ লক্ষ স্টার, তুমি নিয়ে নাও, সমস্যা নেই। তো এইটা তোমাকে পড়তে হবে, এর বাইরে তোমার কোনো কথা হবে না। গ নাম্বারে মোলারিটি অথবা ঘনমাত্রা নির্ণয় করো, আর ঘ নাম্বারে হলো প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ বা প্রত্যাশিত উৎপাদ। তো এই টপিকগুলো, যে কটা টপিক দিয়েছে এই কটা টপিকের বাইরে প্রশ্ন করা সম্ভব না মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে। তার মানে এই কটা টপিক যদি তুমি পড়ো নিঃসন্দেহে কমন পাবা। ডাজেন্ট ম্যাটার যে তুমি কতগুলো বোর্ড পড়তেছো, একটা বোর্ড পড়েও যদি তুমি বুঝতে পারো তাও এনাফ তোমার জন্য, ঠিক আছে। জাস্ট এই প্রশ্নগুলো তোমাকে পারতে হবে। তুমি দেখো যে এর মধ্যে তুমি কোন প্রশ্নগুলো পারো না। যদি কোনো প্রশ্ন না পারো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি বলতে পারো যে কোন অধ্যায়টা তোমার সমস্যা। তোমরা জানো যে আমি অনলাইন অফলাইন উভয়ই ক্লাস নিই, তো অনলাইনে এত ক্লাসও আপলোড করা সম্ভব হয় না, আমাদের পক্ষে আসলে এত ঘন্টা সম্ভব হয় না। বাট তোমরা যদি এই ভিডিও ডিসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের বলো যে ভাইয়া এই অধ্যায়টা আমাদের সমস্যা, আমি ওই অধ্যায়ের উপরে টেকনিক্যালি একটা ক্লাস নেবো, যে ক্লাসটা তুমি 100% ওই অধ্যায়টা তোমার ক্লিয়ার করে দেবে। আমি সব কিছুতে চেষ্টা করি সহজ ওয়ে, সহজ পদ্ধতি অবলম্বন করার জন্য, যেন একটা শিক্ষার্থী তার মাথায় যেন এই জিনিসটা ঢোকে। এখন প্রশ্ন হয় তুমি কোন অধ্যায়টা পারো না, আমাকে কমেন্ট সেকশন ওই অধ্যায়টার নাম বলো, ওই অধ্যায়ের বিগত সালের প্রশ্ন, ওই অধ্যায়ের এমসিকিউ যাবতীয় তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, একবারে প্রথমের মতো করে, মানে মনে হবে যে তুমি আজকে কেবল 9-এ উঠেছো, ঠিক আছে। তো অধ্যায়ের নামটা তোমরা কমেন্ট সেকশন আমাকে বলতে পারো। এরপরে অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া, 5টা সূত্র থাকে, বিক্রিয়া করার 5টা সূত্র, যারা জানবে ইজিলি রাসায়নিক বিক্রিয়া করতে পারবে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো বিক্রিয়াটি কি জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। এটাকে ধরো 100-র উপরে 150% যদি থাকে, 100-র উপরে 150% যদি থাকে, তাহলে 100-র উপরে 150% হলে এই প্রশ্ন। এর উপরে কোনো ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন এই অধ্যায়ে নাই, যে বিক্রিয়াটি কি জারণ বিজারণ অথবা রিডক্স বিক্রিয়া। এর পরবর্তীতে যদি ইম্পর্টেন্ট কথা বলো, সেক্ষেত্রে লাসাতলের নীতি ব্যাখ্যা করো, এটা হলো ঘ নাম্বার, ওইটা হলো গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, আর এটা হলো ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা টপিকের উপরে এই অধ্যায়ে কোনো প্রশ্ন নাই যেইটা কেউ বলবে ও 5টা বোর্ড করাক, একটা বোর্ড করা করছে, যত মন চায় যত ঘন্টা ক্লাস নিক, যে যত ঘন্টায় নিক কোনো, বাট এই অঙ্কগুলো তোমাদের করাবেই, তারা 100% করাবে, নাহলে দুর্নাম হবে, ক্লাস কমন আসেনি এটা বলতে হবে। তো তারা তো এটা রিস্ক নেবে না, অবশ্যই এই বোর্ডগুলো তারা করাবে তোমাদেরকে। এখন এছাড়াও তোমাকে কি বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া উৎপন্ন করা, এটার কথা যদি বলি, এইটা অ্যাকচুয়ালি এইটাই প্রশ্ন, এই যে লাসাতলের নীতি যেটা, এইটাই ওইটা, তো এটা আলাদা কিছু না। তারপর হলো তোমার কি এটার উপরে তাপমাত্রা, এটা হলো লাসাতলের নীতি। মানে আমি লাসাতলের নীতির থেকে যে দুইটা প্রশ্ন আসে সেটা নির্দিষ্ট করে বলে দিছি আর কি। লাসাতলের নীতি হলো মেন টপিক, আর এখানে হলো বিক্রিয়াটি জারণ বিজারণ কিনা। এই দুইটা টপিকের উপরে আমার মনে হয় না যে রাসায়নিক বিক্রিয়া থেকে আলাদা কোনো প্রশ্ন করা কোনোভাবে পসিবল। তো এই কটা যদি টপিক পড়ো, আমার কোনোভাবে সম্ভবই না মানে এর বাইরে প্রশ্ন করা ইনশাল্লাহ। এর পরবর্তী প্রশ্ন হলো অধ্যায় 11 খনিজ সম্পদ। এই অধ্যায়টা তো অনেকের কাছে সহজ মনে হতে পারে, অনেকের কাছে কঠিন হতে পারে, তবে আমার জানা সত্ত্বে 70%-এর উপরেই হবে, 70-এর বেশি হবে যারা এই অধ্যায়টাকে টাচই করে না, মানে এই অধ্যায় থেকে করে। তবে আমি তোমাকে শিওর দিচ্ছি যে এই অধ্যায় থেকে মিনিমাম 3টা সৃজনশীল প্রশ্ন আসবে, যে বোর্ডে কঠিন করবে, আর যে বোর্ডে প্রশ্ন সহজ করবে সেই বোর্ডে 2টা সৃজনশীল আসবে, মানে 2-এর নিচে সৃজনশীল সংখ্যা নামবেই না এই অধ্যায় থেকে। শিওর থাকো এই অধ্যায় থেকে খনিজ সম্পদ। এখন জানি না খনিজ সম্পদ সম্পর্কে তোমার প্রিপারেশন কেমন, অবশ্যই ভালো থাকা উচিত। তো এর পরবর্তী যে জিনিসটা তোমাদের জানতে হবে, এখানে দেখো অ্যালকেন শনাক্তকরণ বিক্রিয়া, অ্যালকেন যেটার মধ্যে দ্বিবন্ধন থাকে, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অ্যালকেন থেকে অ্যালডিহাইড জৈব অ্যাসিড অ্যালকোহল প্রস্তুত, আবার অ্যালডিহাইড জৈব অ্যাসিড অথবা অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত। তো এইটাকে আমি ঘ নাম্বারের জন্য যেটা থাকে, মানে থাকে যে উপরে একটা অ্যালকিন তো আছে বা ইথিন লেখা আছে, ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করা সম্ভব কিনা সমীকরণ সহ ব্যাখ্যা করো। 3 লাইনের অঙ্ক, 3টা, এখানে টোটাল সূত্র হলো 10টা সূত্র ছিল আমাদের কাছে, যে 10টা সূত্রতে মানে আমরা আমাদের স্টুডেন্টকে 10টা সূত্র শিখাই। 10টা সূত্র থেকে যে কোনো ধরনের বিক্রিয়াকে এক বিক্রিয়া থেকে আরেক বিক্রিয়ায় রূপান্তর করা সম্ভব। এক বিক্রিয়া থেকে আরেক বিক্রিয়ায় রূপান্তর করতে হলে 2টা কি 3টা সূত্র লাগে মাঝখানে, বাট এই 10টা তোমাকে মুখস্থ রাখতে হবে, একটা সিরিয়াল থাকে 10টার। এই সিরিয়াল যাদের মনে থাকবে তারা ইজিলি এই ধরনের প্রশ্ন উত্তর করে ফেলবে। আর এই অধ্যায়ের মধ্যে যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে সেটা হলো এইটা, যে অ্যালকিন থেকে তোমাকে অ্যালডিহাইড জৈব অ্যাসিড অথবা অ্যালকোহল প্রস্তুত করতে পারতে হবে, আবার উল্টাও করতে পারতে হবে তোমাকে, যে অ্যালডিহাইড জৈব অ্যাসিড এবং অ্যালকোহল আছে সেখান থেকে অ্যালকিন তৈরি করতে পারতে হবে।
এই দুইটার উপরে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে না, এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে কি মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করো, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উপরে একটা গ্যাস মিথেন দেওয়া থাকে, বলা হয় যে ওইখান থেকে কিভাবে তোমার কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবা ব্যাখ্যা করো বা সমীকরণ সহ ব্যাখ্যা করো, ঠিক আছে। এখানে বিক্রিয়া তো মাস্ট বি। তারপর ডি কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া, এটা হলো এই যে এইটারই একটা অংশ, অ্যালকেন শনাক্তকরণের একটা অংশ এটা ডি কার্বক্সিলিক বিক্রিয়া। তো এখানে আমি টোটাল টপিক দিয়েছি 30টা, টোটাল টপিক আছে 30টা টপিকের বাইরে কোনো প্রশ্ন আসবে না, তুমি মিলিয়ে নাও, সমস্যা নেই। আমি যেমনটা বলি যে আমি একজনও যদি আমার ভিডিও দেখে সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে যা পড়বে যেই প্রশ্নগুলো যেন সে দেখবে সে যেন এই প্রশ্নটা অন্তত পরীক্ষা কেন্দ্রে পায়। এখন প্রশ্ন হলো ভাইয়া এগুলোর উপরে একটা ক্লাস দেন, এরকম একটা সাজেশন তোমাদের থাকতে পারে। দেখো এখন বাজে হলো 3:10, আমার ইন্টারমিডিয়েট ক্লাস হলো 3:30 থেকে মোটামুটি 6টা পর্যন্ত। তার মানে এই টাইমটা কিন্তু আমি তোমাদের কোনো ধরনের ক্লাস প্রোভাইড করতে পারছি না, কারণ অফলাইন ক্লাস এটা আবার। আমি তো শুধু অনলাইনে পড়াই না, অনলাইন অফলাইন উভয় পড়াই। তো এখন আমি অফলাইন পড়াতে যাব, তারপরে তোমাদের জন্য এসে আমি এই ভিডিও মানে চেক করবো যে এক স্টুডেন্টরা কী বলতেছে, মানে কোন অধ্যায়টা তার কঠিন। আমি চেষ্টা করবো ওই অধ্যায়টাকে তাকে প্রোভাইড করার, কেন ওই অধ্যায়টা এই সময়টা এটাই তার দরকার, যে কোন অধ্যায়টা তার দরকার এই মুহূর্তে। তো তোমাদের কোন অধ্যায়টা দরকার অবশ্যই আমাকে জানাবা। পুরো কেমিস্ট্রির দরকার হলে আমি চেষ্টা করবো যে সময়টুকু আছে তার মধ্যে ক্লিয়ার করা, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা সুন্দর হোক। আসসালামু আলাইকুম।